শক্তির বিভিন্ন প্রকার রূপ আমরা ক্লাস 7-8 থেকেই পড়েছি যে শক্তি বিভিন্ন রূপে আমাদের এই বিশ্বে প্রকাশিত। তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তারপরে যান্ত্রিক শক্তি, কার্যক্ষমতার শক্তি আমাদের পড়া হয়ে গেছে, সেখানে আমরা যান্ত্রিক শক্তির কথা পড়েছি। আজ আমরা তাপ শক্তি সম্পর্কে পড়ব। তাপ শক্তির বেশ কিছু দিক আমরা আলোচনা করব, বিশেষ করে তাপ শক্তি পরিমাপের দিকটা আলোচনা করব। সেজন্য দেখো আমি লিখেছি তাপ ব্র্যাকেটে ক্যালোরি মিতি। ক্যালোরি কথার অর্থ তাপ, মানে তাপের পরিমাপ আমরা করব। কোন তাপের পরিমাপ করব সে প্রসঙ্গে আসছি। আগে আমরা জেনে নিই যে তাপ কি। তাপ হলো শক্তির একটা প্রকাশ, একটা রূপ, যেটা কোনো বস্তুর মধ্যে প্রবেশ করলে বস্তু গরম হয়, আবার সেটা যদি বস্তু থেকে বেরিয়ে যায় তাহলে বস্তু ঠান্ডা হয়। এবার এই বস্তু কতটা গরম হচ্ছে বা কতটা ঠান্ডা হচ্ছে সেইটা দিয়ে আমরা, সেইটার প্রকাশ উষ্ণতার দ্বারা হয়। উষ্ণতার দ্বারা বস্তু কতটা গরম বা কতটা ঠান্ডা আমরা বুঝতে পারি। ক্লাস 7-এ বোধহয় তোমরা এই বিষয়টা পড়েছো যে থার্মোমিটারের সাহায্যে একটা বস্তু কতটা গরম বা কতটা ঠান্ডা আমরা মাপতে পারি, মানে তার উষ্ণতা মাপতে পারি। এখানে আমরা একটু অন্য প্রসঙ্গ আলোচনা করব যে কোনো দুটো বস্তুকে, দুটো ধরো ভিন্ন উষ্ণতার বস্তু, কেউ একটু বেশি গরম আবার কেউ একটু কম গরম, এরকম দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে আমি যদি সংস্পর্শ ঘটাই, মানে তাদেরকে পরস্পরের সংস্পর্শে আনি, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে। ধরো একটা খুব তীব্রভাবে উত্তপ্ত লোহার বল, মানে এতটাই উত্তপ্ত যে সেটা একেবারে লাল হয়ে গেছে, সেই তীব্রভাবে উত্তপ্ত লোহার বলটাকে আমি এক বালতি ঠান্ডা জলে ফেলে দিলাম। একটু পরে তোমার উপলব্ধি কি হবে, তুমি দেখবে কিছুক্ষণ পরে বালতির জলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে এবং লোহার বলটা যে পরিমাণ উত্তপ্ত ছিল সেটা আর নেই, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবং তোমার হাত দিলে মনে হবে দুটো বস্তুরই উষ্ণতা কিন্তু সমান। তার মানে এখানে কি ঘটনা ঘটেছে, লোহার বলটা অত্যন্ত উত্তপ্ত ছিল, বালতির জল একেবারেই ঠান্ডা ছিল। বালতির জল গরম হয়েছে মানে বালতির জলে তাপ এসেছে, আর লোহার বল ঠান্ডা হয়েছে মানে লোহার বল থেকে তাপ বেরিয়েছে। তাহলে এই ঘটনার থেকে আমরা ধারণা করতে পারি যে লোহার বল তাপ বর্জন করেছে আর বালতির জল তাপ গ্রহণ করেছে। তাহলে আমাদের কি ধারণা হলো, যে বস্তু বেশি উত্তপ্ত, মানে যার উষ্ণতা বেশি, সেই বস্তুর থেকে তাপ কম উষ্ণতার বস্তুর দিকে সঞ্চালিত হয়। অর্থাৎ তাপের প্রবাহ বা সঞ্চালনাটা হচ্ছে উত্তপ্ত বস্তুর থেকে শীতল বস্তুর দিকে। উত্তপ্ত বস্তুর থেকে শীতল বস্তুর দিকে অপোজিট যে তাপপ্রবাহ, সেটা কিন্তু বাস্তবে ঘটে না বা সম্ভব নয়। অপোজিট দিকে তাপপ্রবাহ কিন্তু হবে না। তাপপ্রবাহ সর্বদাই হবে উত্তপ্ত বস্তুর থেকে শীতল বস্তুর দিকে, মানে যার উষ্ণতা বেশি তার থেকে যার উষ্ণতা কম তার দিকে। এখন দেখো, এই উত্তপ্ত বস্তু কতক্ষণ তাপ বর্জন করবে বা শীতল বস্তু কতক্ষণ তাপ গ্রহণ করবে তারও একটা লিমিটেশন আছে। এরা দুজনেই কিন্তু একটা সেম টেম্পারেচার বা সমান উষ্ণতায় আসবে। এরা দুজনেই কিন্তু একটা সেম টেম্পারেচার বা সমান উষ্ণতায় আসবে, এবং সমান উষ্ণতায় আসার পরে কিন্তু আর তাপের আদান প্রদান হবে না। তাহলে উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে তাপপ্রবাহ কতক্ষণ হবে না, যতক্ষণ না পর্যন্ত উভয়ের উষ্ণতাটা সমান হয়। তাহলে তাপ কি?
তাপ হলো এক প্রকার শক্তি বা শক্তির এক প্রকার প্রকাশ, যা কোনো যান্ত্রিক প্রক্রিয়া ছাড়াই অটোমেটিক্যালি যদি সংস্পর্শে আনো দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে, তাহলে অটোমেটিক্যালি উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে প্রবাহিত হয় বা সঞ্চালিত হয়। কতক্ষণ সঞ্চালিত হয় না, যতক্ষণ না পর্যন্ত উভয় বস্তুর উষ্ণতা সমান হয়। এরপর আমরা দেখব এই তাপ শক্তির প্রকারভেদ। তাপের বিভিন্ন প্রকার রূপ আছে। সেই বিভিন্ন প্রকার রূপগুলো কি কি না, দেখবে যখন কোনো বস্তুর মধ্যে তাপের প্রবেশের ফলে বস্তুর উষ্ণতা বাড়তে থাকে, অর্থাৎ বস্তু ক্রমশ গরম হচ্ছে, তাতে তাপ প্রবেশ করছে এবং বস্তু ক্রমশ গরম হচ্ছে। থার্মোমিটার যদি তুমি সেই বস্তুর ওপরে দাও, দেখবে থার্মোমিটারে বস্তুটা যে গরম হচ্ছে তার প্রকাশ ঘটছে, মানে থার্মোমিটারের পারদস্তম্ভ উঠছে। তাহলে যখন বস্তুর মধ্যে তাপ প্রবেশ করলে বা তুমি যদি তাপ বর্জনও করাও, সেক্ষেত্রেও কি হবে, থার্মোমিটারের পারদস্তম্ভ নামতে থাকবে। তাহলে যে তাপ প্রবেশ করালে বা বর্জন করালে থার্মোমিটারে তার প্রকাশটা ধরা পড়ে, থার্মোমিটারে আমরা বুঝতে পারি যে তাপ প্রবেশ করছে। যদি প্রবেশ করলে কি হবে, থার্মোমিটারের পারদস্তম্ভ বাড়বে, আর যদি তাপ বর্জিত হয় তাহলে থার্মোমিটারের পারদস্তম্ভ কমবে। তাহলে যে তাপ কোনো বস্তুতে প্রবেশ করলে তার প্রকাশ আমরা থার্মোমিটারে ধরতে পারি, সেই তাপকে আমরা বলি বোধগম্য তাপ। সেই তাপকে আমরা বলি বোধগম্য তাপ। আবার যখন অবস্থার পরিবর্তন ঘটে, অবস্থার পরিবর্তন মানে পদার্থ যখন এক অবস্থার থেকে অন্য অবস্থায় যাচ্ছে, তখন যেমন ধরো বরফ গলে জল হচ্ছে, বা জল থেকে ধরো স্টিম বা বাষ্প হচ্ছে, অর্থাৎ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটছে। তো সেই সময় কিন্তু আমি যদি থার্মোমিটার প্রবেশ করাই বরফের মধ্যে বা জলের মধ্যে, আমি দেখব যে থার্মোমিটারে কিন্তু কোনো টেম্পারেচারের ওঠা নামা শো করছে না বা দেখাচ্ছে না। তাহলে থার্মোমিটার একই জায়গায় স্থির আছে। যখন বরফ গলে জল হচ্ছে তখন থার্মোমিটারের পারদ 0 ডিগ্রিতেই স্থির থাকে, আবার যখন জল ফুটে বাষ্প হচ্ছে তখনও থার্মোমিটারের পারদ 100 ডিগ্রিতেই ফিক্সড থাকে। অথচ তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে তুমি বাইরে থেকে তাপ দিচ্ছ, তাহলে সেই তাপ থার্মোমিটারে ধরা পড়ছে না। তাহলে সেই তাপ যাচ্ছে কোথায়? সেই তাপ কিন্তু সরাসরি প্রবেশ করছে অণুর অভ্যন্তরে। বরফ যেহেতু কঠিন পদার্থ, বরফের অণুগুলো কি থাকে, খুব কাছাকাছি অবস্থান করে। তো ওই তাপ কি করছে, অণুর ভিতরে ঢুকে গিয়ে বরফের এই অণুগুলোকে দূরে দূরে সরিয়ে দিচ্ছে। দূরে দূরে সরানোর ফলে তখন বরফটা কি হচ্ছে, জলে পরিণত হচ্ছে। তার মানে সেই তাপ সরাসরি অণুর অভ্যন্তরে ঢুকে যাওয়ায় আমরা থার্মোমিটারে সেই তাপকে ধরতে পারছি না, অথচ তাপ প্রবেশ করছে, তাপ কাজও করছে। কি কাজ করছে? পদার্থের অবস্থান্তর ঘটাচ্ছে, কিন্তু সেই তাপ থার্মোমিটারে ধরা পড়ছে না। তাহলে সেই তাপকে আমরা বলি লীন তাপ। আর আরেক প্রকার তাপ আছে, যে সূর্য থেকে যে তাপ তরঙ্গ আমাদের পৃথিবীতে এসে পৌঁছয় তাকে আমরা বলি বিকিরণ তাপ। বিকিরণ তাপকে কিন্তু ক্যালোরিমিটারের দ্বারা মাপা সম্ভব নয়। বিকিরণ তাপ যাতায়াত করার জন্য বা চলাচলের জন্য কোনো মাধ্যমও প্রয়োজন হয় না। সূর্য থেকে যে তাপ বিকিরিত হয় সেটা সরাসরি পৃথিবীতে পৌঁছে যায়, কারণ বিকিরণ তাপ হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।
তাহলে বিকীর্ণ তাপকে আমরা ক্যালোরিমিটারের সাহায্যে মাপতে পারি না, কিন্তু এমনি অন্যান্য তাপ শক্তিকে আমরা ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে মাপতে পারি। আর তাপ এক প্রকার শক্তি, তাহলে শক্তির একক অবশ্যই থাকবে। শক্তির একক কি? শক্তির একক হলো জুল, আর সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি, আর এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। তাহলে আমরা এখন ক্যালোরি আর জুলের ডেফিনেশনটা একটু লিখে নিই। সেটা হচ্ছে, ক্যালোরি বলতে আমরা কি বুঝি? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে আমরা বলি 1 ক্যালোরি তাপ। আর এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। জুলের ডেফিনেশন কি হবে না, 1 কেজি বিশুদ্ধ জলের উষ্ণতা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তার 1/4200 অংশকে আমরা বলি 1 জুল। 1 জুল জুলের সংজ্ঞাটা আমি আরেকবার বলছি, দেখো, যে 1 কেজি বিশুদ্ধ জলের উষ্ণতা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তার 1/4200 ভাগকে আমরা বলি 1 জুল। 1 জুল সমান হচ্ছে 4.2 ক্যালোরি। 1 জুল সমান হচ্ছে 4.2 ক্যালোরি। 1 জুল সমান হচ্ছে 4.2 ক্যালোরি। তাহলে আমরা কি কি বিষয় এখানে আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত, যে তাপ কি, তাপের কতগুলো প্রকারভেদ আছে এবং তাপের একক। তাহলে তাপের মাত্রা কি হবে? তাপের মাত্রা অবশ্যই শক্তির মাত্রাই তাপের মাত্রা। তাহলে শক্তির মাত্রা এবং কার্যের মাত্রা একই। তাহলে শক্তির মাত্রা কি হবে? তাপ শক্তির মাত্রা, তাপ শক্তির মাত্রা হচ্ছে কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে বলের মাত্রা mLT-2 আর সরণ হচ্ছে L, তাহলে mL²T-2। এটা হলো তাপ শক্তির মাত্রা। এবার তাপের ফল যদি আমরা বলি, তাহলে তাপের ফল বলতে আমরা বুঝি যে তাপ প্রয়োগ করলে কোনো বস্তুর ভৌত এবং যে রাসায়নিক পরিবর্তন ঘটে সেটাকে আমরা বলি তাপের ফল। তাহলে কি কি ভৌত পরিবর্তন ঘটে? প্রথমত কি হয় না, বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত অবস্থার পরিবর্তন হয়। তৃতীয়ত হচ্ছে তাপ দিলে বস্তুর আয়তন পরিবর্তন হয়। বস্তুর যখন অবস্থান পরিবর্তন হচ্ছে, বরফ গলে জল হচ্ছে বা লোহা যখন গলছে, তখন কিন্তু আয়তন হ্রাস বৃদ্ধি হতে থাকে। সাধারণভাবে কঠিন পদার্থ যখন তরল হয় তার আয়তন বৃদ্ধিই হয়। ব্যতিক্রম হচ্ছে বরফ। বরফ যখন গলে জল হয় তখন কিন্তু তার আয়তন হ্রাস পায়। আর বিস্মাথ বলে একটা ধাতুকল্প আছে, সেটা বিস্মাথও কিন্তু যখন গলে তরল হয় তখনও তার আয়তন হ্রাস পায়। এছাড়া তাপ প্রয়োগ করলে তোমার পরিবাহী যে তার, যার মধ্যে দিয়ে কারেন্ট যায়, আমরা চলতড়িৎ এখনও পড়িনি, ক্লাস 10-এ আছে তোমাদের। চলতড়িৎ পড়লে বুঝতে পারবে যে পরিবাহী তারের একটা রোধ থাকে, মানে তার মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় সে কারেন্টকে বাধা দেওয়ার একটা ক্ষমতা থাকে, সে বাধাকে রোধ বলে। তো কোনো কারণে পরিবাহী তারের উষ্ণতা বেড়ে গেলে কিন্তু এই রোধও বৃদ্ধি পায়, এবং রোধ বাড়লেই তখন কি হয়, প্রবাহ মাত্রাটা কমে যায়। তাহলে এই ধরনের ভৌত পরিবর্তন কিন্তু ঘটতেই থাকে তাপ প্রয়োগের ফলে। এরপরে আমরা যে একটা ক্যালকুলেশনই বলো বা সূত্রই বলো আলোচনা করব, সেটা হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতি এবং সেই সংক্রান্ত সমীকরণ। ক্যালোরিমিতির মূল নীতিতে যেটা বলা হয়েছে যে দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে যখন
তুমি পরস্পর সংস্পর্শে আনছো, যেমন আমরা প্রথমেই উদাহরণ দিয়ে ঢুকলাম লোহার বল আর জলের উদাহরণ দিয়ে। দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে যখন তুমি পরস্পর সংস্পর্শে আনছো, যদি তাদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া না হয়, বা আমরা যদি ধরে নিই যে কোনো তাপ বাইরের পরিবেশে যাচ্ছে না, শুধু ওই সিস্টেমের মধ্যেই আবদ্ধ আছে, ওই লোহার বল আর ওই বালতির জলের মধ্যেই আমি যদি ধরে নিই সিস্টেমের মধ্যে আবদ্ধ আছে, বাইরের এনভায়রনমেন্টে কিন্তু কোনো তাপ যাচ্ছে না, যদিও বাস্তবে খুব কম সেটা হয়, সেটা ফুলফিল হয় না। কিন্তু ক্যালোরিমিতির মূলনীতি মান্যতা দিতে গেলে এই দুটো শর্ত আবশ্যক। এক, দুটো বস্তুর মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটা চলবে না। আর দুই, কোনো তাপ পরিবেশে বিনষ্ট হওয়া চলবে না। তাপ যে আদান প্রদান হচ্ছে সেটা সিস্টেমেই থাকবে। একজন তাপ দেবে, একজন তাপ গ্রহণ করবে, অন্য কোনো দিকে তাপের যাতায়াত বা তাপ নষ্ট হবে না। এই দুটো কন্ডিশন যদি মানে, তাহলে দেখা গেছে যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ, মানে উষ্ণ বস্তু যে তাপ বর্জন করছে, সমান হচ্ছে শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। যদি এই কন্ডিশনগুলো ফুলফিল করে, তাহলে উষ্ণ বস্তু যে তাপ বর্জন করবে, শীতল বস্তু সেই তাপই গ্রহণ করবে। এটা খুব স্বাভাবিক ধারণা। তোমার তাপ যেহেতু অন্য কোনো দিকে যাচ্ছে না, সিস্টেমেই থাকছে, তাহলে যতটা তাপ সে বর্জন করবে, অন্যজন ততটাই গ্রহণ করবে। এটাই এই ক্যালোরিমিতির সূত্রের মূল কথা। এবং এই ক্যালোরিমিতির সূত্রের যে মূল কথা, সেটাকে আমরা সমীকরণ দিয়ে আমরা প্রকাশ করব। তার আগে বলে দিই, ক্যালোরিমিতির এই যে মূল নীতি, শর্ত সহ কিন্তু লিখতে হবে। শুধুমাত্র উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ, এটা কিন্তু কোনো নাম্বার ক্যারি করবে না। সুন্দর করে শর্ত দিয়ে ক্যালোরিমিতির মূলনীতি লিখতে হবে। এখন তোমরা মনে করো যে ক্লাস 7-এ তোমরা পড়েছিলে, মনে করো যে কোনো বস্তু তাপ গ্রহণ বা বর্জন যখন করে, সে কতটা তাপ গ্রহণ বা বর্জন করলো সেটা তিনটে বিষয়ের উপর নির্ভর করে। তার তাপ গ্রহণ বর্জনের ক্ষমতা তিনটে বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে তার ভর, দুই হচ্ছে তার আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ মানে হলো যে 1 গ্রাম ভরের সেই বস্তুর 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয়, তাকে আমরা বলি আপেক্ষিক তাপ। জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপের মানটা হচ্ছে 1, সব থেকে বেশি। আর আরেকটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন, অর্থাৎ উষ্ণতার কতটা বৃদ্ধি বা হ্রাস হল। এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। এবং সেখান থেকে তোমরা ওখানেই ফর্মুলেশন পেয়েছিলে যে H সমান হচ্ছে ms ইন্টু ΔT, মানে ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পরিবর্তন। তাহলে আমার যখন দুটো বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হচ্ছে, তখন যে তাপ বর্জন করছে তার তাপের পরিমাণও এই ফর্মুলা ধরে হবে, আর যে তাপ গ্রহণ করছে তার পরিমাণও এই ফর্মুলা ধরেই হবে, যে কতটা তাপ গ্রহণ করছে এবং কতটা তাপ বর্জন করছে। দুটোর মান সমান, কিন্তু ফর্মুলেশনটা এইভাবে হবে। কিভাবে হবে না, বস্তুর ভর, তার আপেক্ষিক তাপ এবং তার উষ্ণতা কতটা বাড়লো বা কমলো। তাহলে এটাকে আমরা যখন দুটো বস্তুর মধ্যে আমরা রিলেট করব, ধরে নাও যে দুটো বস্তুকে তুমি পরস্পর সংস্পর্শে এনেছো। দুটো বস্তু, একটার ভর m1, একটার ভর m2। এই বস্তুর আপেক্ষিক তাপ হচ্ছে s1, এর আপেক্ষিক তাপ হচ্ছে s2। এটা ধরো T1 টেম্পারেচারে আছে, এটা T2 টেম্পারেচারে আছে, এবং এটা বলা আছে যে T1 গ্রেটার দেন T2, মানে T1টা বড় আর কি। T1 বড়, তাহলে এর তাপ কোন দিক থেকে যাবে, এদিক থেকে এদিকে যাবে। এ তাপ বর্জন করবে, এ তাপ গ্রহণ করবে।
তাহলে বর্জন এবং গ্রহণের পর দুজনেই একটা টেম্পারেচার, সমান টেম্পারেচারে আসবে, যেটা হচ্ছে টি। তাহলে এ বস্তু কতটা তাপ বর্জন করছে, সূত্র কি? ভর। তাহলে বর্জিত তাপ কত? বর্জিত তাপ হচ্ছে কত? ফর্মুলাটা কি? ভর, তার মানে m1, আপেক্ষিক তাপ s1, আর উষ্ণতার পরিবর্তন কতটা হয়েছে? ছিল T1, হয়েছে T, তাহলে হচ্ছে T1 মাইনাস T। তাহলে এটা বর্জিত তাপ। আর গৃহীত তাপ কত? গ্রহণ কে করছে? বি গ্রহণ করছে, তাহলে গৃহীত তাপ কত? m2, ওর আপেক্ষিক তাপ হচ্ছে s2, আর ওর উষ্ণতা কতটা চেঞ্জ হয়েছে? T2 থেকে T হয়েছে, কিন্তু এর উষ্ণতাটা বেড়েছে, তাহলে টিটা নিশ্চয়ই T2 থেকে বড়, তাহলে এর হবে T মাইনাস T2। এবার ক্যালোরিমিতির মূল নীতি অনুযায়ী কি? বর্জিত তাপ সমান গৃহীত তাপ। তাহলে m1 s1 T1 মাইনাস T সমান m2 s2 T মাইনাস T2। এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতির ফর্মুলা। আমার দুটো বস্তুর ক্ষেত্রে দেওয়া থাকবে ভর, আপেক্ষিক তাপ, ওদের উষ্ণতা এবং আদান প্রদানের পরে কত উষ্ণতা, সেখান থেকে তোমাকে ক্যালকুলেট করে বার করতে হবে। এই ফর্মুলা থেকে আমাদের ছোট ছোট অঙ্ক করতে হবে। তো আমাদের পরবর্তী ক্লাসের বিষয়বস্তু হলো এই ক্যালোরিমিতির সূত্রের সাহায্যে অঙ্ক। ক্যালোরিমিতির সূত্রের সাহায্যে ছোট ছোট অঙ্ক আমরা সলভ করে দেখব এবং সেই অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আজকের মতো ক্লাস ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, ধন্যবাদ।